প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম অষ্টম অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের ময়মনসিংহ বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্ন। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কিছু লেনদেন। প্রথমে আমরা লেনদেনগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। যেমন এপ্রিল 1 তারিখে বলা হয়েছে হাতে নগদ 1,40,000 টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত 1,45,000 টাকা। তার মানে আমাদের হাতে উদ্বৃত্ত হিসাবে আছে এগুলো আমরা একদম শুরুতে ব্যালেন্স বিডি আকারে লিখব। তারপর দেখতে পাচ্ছি এপ্রিল 3 রায়হান ট্রেডার্স থেকে 10% বার্তায় পণ্য ক্রয় করা হয়েছে 15,000 টাকা। যখনই আমরা পণ্য ক্রয়ের সময় কোনো বার্তা দেখব, অবশ্যই সেই বার্তাটা মাইনাস করে বাকি অ্যান্সারটা আমাদের লিখতে হবে। তাহলে দেখো 15,000 টাকার 10% বার্তা হবে 1500 টাকা। তার মানে 1500 টাকা বাদ দিয়ে আমরা বাকি অংশটা লিখব। এরপর দেখতে পাচ্ছি এপ্রিল 5 তাপস এন্টারপ্রাইজের নিকট 8% বার্তায় 16,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে দেখো আবার সেমভাবে এখানে 8% বার্তা দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি 16,000 টাকার 8% বার্তা করি, 16,000 টাকার 8% বার্তা দাঁড়াবে 1280 টাকা। তাহলে 16,000 টাকার 8% বার্তা হবে 1280 টাকা। এরপর দেখতে পাচ্ছি এপ্রিল 8 রায়হান ট্রেডার্সের পাওনা 13,500 টাকার পণ্য নিষ্পত্তিতে 13,300 টাকা প্রদান করা হলো। আমাদের টোটাল পাওনা ছিল, অর্থাৎ রায়হান ট্রেডার্সের কাছ থেকে আমাদের টোটাল পাওনাদার ছিল 13,500 টাকা এবং তাদেরকে আমরা প্রদান করেছি 13,300 টাকা। তার মানে এখানে আমরা বার্তা পেয়েছি 200 টাকা। এরপর দেখতে পাচ্ছি এপ্রিল 12 ব্যাংক থেকে উত্তোলন। যখন আমরা ব্যাংক থেকে উত্তোলন করি, এটা আমাদের জন্য একটা কন্ট্রা এন্ট্রি। তো কন্ট্রা এন্ট্রিগুলো সাধারণত আমরা ডিফারেন্ট উপায়ে আমাদের নগদান বইয়ের মধ্যে প্রেজেন্ট করি। এরপর এপ্রিল 15 দেখতে পাচ্ছি তাপস এন্টারপ্রাইজের নিকট থেকে 6,000 টাকার পণ্য ফেরত আসলো। তাহলে দেখো এটা কিন্তু সম্পূর্ণটাই ধারে, তাই এটাকে কিন্তু আমরা নগদ প্রাপ্তি প্রদান অথবা নগদান বই কোনো হিসাবের মধ্যেই অন্তর্ভুক্ত করব না। এপ্রিল 20 তাপস এন্টারপ্রাইজের নিকট থেকে 14,720 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 14,000 টাকা পাওয়া গেল। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 720 টাকা আমাদের বার্তা প্রদান করা হয়েছে এবং সবার শেষে বলা হয়েছে 2,000 টাকার পণ্য নষ্ট হয়ে গেছে। তার মানে এটা আমাদের জন্য এক ধরনের ক্ষতি। তাহলে এবার আসি আমরা ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে মোট কারবারি বার্তার পরিমাণ কত। দেখো অলরেডি কিন্তু আমরা এখানে লিখেই রেখেছি। আমাদের প্রথমে ক্রয় বার্তার পরিমাণ হচ্ছে 1500 টাকা এবং পরবর্তীতে বিক্রয় বার্তার পরিমাণ হলো 1280 টাকা। এরপর চলে যাই খ নং প্রশ্ন 3, 5, 15, 28। 3, 5 অর্থাৎ 3, 5, 15 এবং 28 এই চারটা লেনদেনের জন্য সাধারণ জাবেদা দাখিলা দাও। ওকে, তাহলে প্রথমে আমরা 3 তারিখের লেনদেনটা দেখি। 3 তারিখে বলা হয়েছে রায়হান ট্রেডার্স থেকে পণ্য ক্রয়। তার মানে এটা আমরা বুঝতে পারছি ধারে পণ্য ক্রয় করা হয়েছে। ধারে পণ্য ক্রয় করা হলে জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট এবং এখানে যেহেতু রায়হান কথা বলা হয়েছে তাই রায়হান হিসাব ক্রেডিট। তাহলে এখানে যদি আমরা টাকার অ্যামাউন্ট বসাই 15,000 টাকা থেকে 1500 টাকা যদি আমরা মাইনাস করে দেই, তাহলে এখানে আমাদের টাকার অ্যামাউন্ট হবে 13,500 টাকা। এরপর চলে যাই 5 তারিখের লেনদেন। তাপস এন্টারপ্রাইজের নিকট 8% বার্তায় 16,000 টাকার পণ্য বিক্রয়। যখন আমরা ধারে পণ্য বিক্রয় করি আমাদের প্রাপ্য হিসাব তৈরি হয়। এখানে আমাদের প্রাপ্য হিসাবের নাম হচ্ছে তাপস, তাহলে আমরা লিখব তাপস হিসাব অথবা প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা টাকার অ্যামাউন্টটা কত দেখাবো, 16,000 টাকা থেকে আমরা 1280 টাকা মাইনাস করে দেখাবো। তাহলে এখানে আমাদের টাকার অ্যামাউন্টটা দাঁড়াবে 14,720 টাকা। 14,720 টাকা আমরা এখানে দেখাবো। এরপর 15 তারিখ লেনদেন। তাপস এন্টারপ্রাইজের নিকট থেকে 6,000 টাকার পণ্য ফেরত আসলো, অর্থাৎ বিক্রয় ফেরত এসেছে। আমরা বিক্রয় করেছিলাম তাপসের কাছে এবং তার কাছ থেকে ফেরত আসলো। তাহলে এটার জাবেদা কি হবে, বিক্রয়
ফেরত হিসাব ডেবিট, এবং যেহেতু এখানে আমাদের প্রাপ্য হিসাবের নাম ছিল তাপস, তাই আমরা লিখব প্রাপ্য হিসাব ব্র্যাকেটে তাপস হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমাদের টাকার অ্যামাউন্টটা কত হবে? ৬,০০০ টাকা। এবার চলে যাই ২৮ তারিখের লেনদেন। ২,০০০ টাকার পণ্য নিষ্পত্তি, ২,০০০ টাকার পণ্য নষ্ট হয়ে গেছে। যদি আমাদের ২,০০০ টাকার পণ্য নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে এটাকে আমরা ক্ষতি হিসেবে ধরে থাকি। তাহলে এখানে আমাদের জাবেদা হবে বিবিধ ক্ষতি হিসাব। এটাকে আমরা বিবিধ ক্ষতি হিসাব লিখে থাকি, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। এবং যেহেতু আমাদের বলা হয়েছে এত টাকার পণ্য নষ্ট হয়ে গেছে, পণ্য নামে কখনোই আমরা কোনো হিসাব তৈরি করতে পারি না, তাই এখানে আমরা লিখব ক্রয় হিসাব। তাহলে এখানে আমরা লিখব ক্রয় হিসাব। পণ্য নামে যেহেতু কখনো কোনো হিসাব তৈরি করা যায় না, তাই পণ্যর পরিবর্তে আমরা সেখানে লিখব ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো এই ছিল আমাদের জাবেদাগুলো। আমরা খ নাম্বার অলরেডি এখানেই রাফ করে ফেলেছি। এবার একটু খয়ের অ্যান্সারটা দেখি। দেখো প্রথমে আমাদের ছিল রায়হান ট্রেডার্সের কাছ থেকে ক্রয় করেছি, তাই ক্রয় হিসাব ডেবিট, এবং প্রদেয় হিসাব অর্থাৎ রায়হান ট্রেডার্স ক্রেডিট। তারপর আমাদের ছিল ধারে পণ্য বিক্রয় করা, তাই প্রাপ্য হিসাব, এখানে আমাদের প্রাপ্য হিসাব ছিল তাপস এন্টারপ্রাইজ, তাই প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তারপর আমরা দেখেছি বিক্রয় ফেরত এসেছিল, তাই বিক্রয় ফেরত হিসাব ডেবিট, এবং বিক্রয় ফেরত এসেছিল তাপস এন্টারপ্রাইজের কাছ থেকে, তাই প্রাপ্য হিসাব তাপস হিসাব ক্রেডিট। তারপর দেখতে পাচ্ছি বিবিধ ক্ষতি হিসাব, অর্থাৎ এখানে আমাদের বলা হয়েছিল ২,০০০ টাকার পণ্য নষ্ট হয়ে গেছে, তাই ২,০০০ টাকার পণ্য নষ্ট বাবদ আমরা বিবিধ ক্ষতি হিসাব লিখব ডেবিট, এবং যেহেতু পণ্য নষ্ট হয়ে গেছে তাই ক্রয় হিসাব ক্রেডিট। এরপর চলে যাচ্ছি গ নং প্রশ্নে। গ নং প্রশ্নে বলা হয়েছে ১, ৮, ১, ৮, ১২, ২০, ১, ৮, ১২, ২০ এই চারটা লেনদেনের জন্য ৩ ঘরা নগদান বই প্রস্তুত করতে হবে। তাহলে প্রথমে ১ তারিখে আমরা ব্যালেন্স দেখতে পাচ্ছি, আমরা প্রথমে বসাবো ব্যালেন্সটা। যেহেতু ব্যালেন্স বলা হয়েছে তাই অবশ্যই ব্যালেন্স বিডি হিসেবে আমরা ডেবিট পাশে বসাবো। নগদের ঘরে ১,৪০,০০০ এবং ব্যাংকের ঘরে ১,৪৫,০০০। এরপর আমরা পরবর্তীতে বলা হয়েছে ৮ তারিখের লেনদেন। ৮ তারিখে বলা হয়েছে ১৩,৫০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১৩,৩০০ টাকা প্রদান করা হয়েছে, রায়হান ট্রেডার্সকে প্রদান করা হয়েছে। তাই আমরা প্রদান পাশে চলে যাব। রায়হান ট্রেডার্স হিসাব লিখে এখানে আমরা নগদের ঘরে বসাবো ১৩,৩০০ টাকা, কারণ ১৩,৩০০ টাকা আমরা এখানে নগদ প্রদান করেছি। তাহলে নগদের ঘরে ১৩,৩০০ টাকা, এবং এখানে আমাদের টোটাল পরিমাণ ছিল ১৩,৫০০ টাকা, তাই ১৩,৫০০ টাকা থেকে ১৩,৩০০ বাদ দিলে আমরা এখানে পেয়ে যাচ্ছি ২০০ টাকা বাট্টা, তাই ২০০ টাকা লিখলাম বাট্টার ঘরে। এরপর চলে যাচ্ছি আমরা পরবর্তী হিসাব ১২ তারিখের লেনদেন। ১২ তারিখে বলা হয়েছে ব্যাংক থেকে উত্তোলন। সো এটা আমাদের জন্য একটা কন্ট্রা এন্ট্রি। আমরা যদি ব্যাংক থেকে উত্তোলনের জাবেদা করি তাহলে হবে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে দেখো আমাদের প্রথমে ডেবিট পাশে নগদের ঘরে টাকাটা বসাবো, ডেবিট পাশে নগদের ঘরে বসাবো টাকা, এবং যেহেতু নগদের ঘরে টাকাটা বসালাম তাই উল্টা নামটা আমরা এখানে লিখে দিব ব্যাংক হিসাব। আবার আমাদের বলা হয়েছিল ব্যাংক হিসাব হয়ে যাবে ক্রেডিট, তাই ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে বসালাম টাকাটা, এবং এখানে আমরা উল্টা নামটা লিখে দিলাম নগদান হিসাব। তো যেহেতু এটা একটা কন্ট্রা এন্ট্রি তাই খতিয়ান পৃষ্ঠার ঘরে আমরা লিখে দিয়েছি সি। এরপর চলে যাব পরবর্তী লেনদেন। আমরা ১২ তারিখ শেষ করে পরবর্তীতে আমাদের বলা হয়েছে ২০ তারিখের লেনদেনটা লিখতে। ২০ তারিখে বলা হয়েছে তাপস এন্টারপ্রাইজের কাছ থেকে ১৪,৭২০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১৪,০০০ টাকা পাওয়া গেল। তার মানে আমরা এখানে ১৪,০০০ টাকা পেয়েছি এবং ৭২০ টাকা আমাদের বাট্টা হয়েছে, তাই ১৪,০০০ টাকা আমরা নগদের ঘরে লিখলাম। যেহেতু এটা আমরা প্রাপ্য
প্রাপ্তি হয়েছে, তাই প্রাপ্তি সাইডে নগদের ঘরে 14,000 টাকা এবং বাট্টার ঘরে লিখলাম 720 টাকা। আচ্ছা, তাহলে এবার আমাদের ব্যালেন্স করার পালা। এবার আমরা যদি ব্যালেন্সটা নির্ণয় করি, আমরা দেখতে পাচ্ছি এই সাইডটাই কিন্তু বড়, এই পাশে শুধুমাত্র একটা করেই লেনদেন আছে। তাহলে প্রথমে আমরা যোগফলটা নির্ণয় করলাম। এ পাশে যোগফল আসছে 2,04,000 টাকা এবং এ পাশে আসছে 1,45,000 টাকা। আমাদের কিন্তু কখনোই বাট্টার অ্যামাউন্টটা সমান করার দরকার পড়ে না, বাট্টার ব্যালেন্সও নির্ণয় করার দরকার পড়ে না, তাই যে ঘরে যতটুকু বাট্টা আমরা সেটাই কিন্তু এখানে ক্লোজ করে দিয়েছি। এরপর দেখো এই যোগফলটাই আমরা এই সাইডে নিয়ে যাব। যোগফলটা নিয়ে আসার পরে আমরা এখন ব্যালেন্স নির্ণয় করব। তাহলে দেখো এখানে আমরা যদি 2,04,000 টাকা থেকে 13,300 টাকা মাইনাস করি, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 1,90,000 টাকা। আবার 1,45,000 টাকা থেকে 50,000 টাকা মাইনাস করলে আমরা এখানে ব্যালেন্সের পরিমাণ পেয়ে যাচ্ছি এখানে পেয়ে যাচ্ছি 95,000 টাকা। তাহলে এই ব্যালেন্সটাই কিন্তু আমাদের পরবর্তী মাসের ব্যালেন্স বিডি হয়ে যাবে 1,90,000 টাকা এবং আরেক পাশে চলে যাবে 95,000 টাকা। তাহলে এবার আমরা চলে যাই আমাদের মেইন প্রশ্নের মধ্যে। আমরা প্রথমে দেখলাম সাধারণ জাবেদা এবং তারপর দেখলাম 3 ঘরা নগদান বই কিভাবে আমরা প্রস্তুত করতে পারি। তাহলে আশা করছি ময়মনসিংহ বোর্ড 2025-এর এই বোর্ড প্রশ্নটি আমরা সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।